নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আছি আপনাদের সবাইকে আমার চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্মে। আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি এই ভিডিওটা আমি আরেকটা ভিডিওর সাফল্য দেখে উদ্বুদ্ধ হয়ে বানাচ্ছি বলতে পারেন। আপনাদের মনে থাকবে আমি বেশ কিছুদিন আগে হ্যালোউইন ডে উপলক্ষে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি আমার প্রিয় কিছু ভয়ের গল্প বা উপন্যাস নিয়ে কথা বলেছিলাম। তারপরেই আমার নানা রকম জনরা এক্সপ্লোর করার কথা মনে হলো, কারণ আমি নানা রকম জনরার বই পড়ি এবং আহ, একটা সম্যক ধারণা আমার এইসব জনরা নিয়ে আছে। তো আমি ভাবলাম যে ভয়ের পর কি ন্যাচারাল প্রোগ্রেশন হচ্ছে থ্রিলার। তো আগেকার দিন অনেকেই থ্রিলার লিখেছেন, কিন্তু এখন থ্রিলারের যে ওয়েভটা বাংলা সাহিত্যে রয়েছে, বেশ কিছু বছর ধরে সেটা রয়েছে। ফলে আমরা কিন্তু বেশ কিছু ভালো থ্রিলার লেখকদের পেয়েছি। আবার তার সঙ্গে বেশ কিছু লেখক রয়েছেন যারা খুব ভালো লিখছেন, কনসিস্টেন্টলি ভালো লিখছেন, কিন্তু তারা যেন একটু কোথাও আন্ডার রেটেড। তো আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো, প্রথম ভিডিওতে আমি বেশ কিছু নামকরা লেখকদের কথা বলবো যারা অলরেডি এই জনরায় ভীষণ নাম করেছেন, ভীষণ পপুলার হয়েছেন। আহ, তাদের কি কি জিনিস আমার ভালো লাগে, মানে তাদের লেখার কি কি জিনিস আমার ভালো লাগে, সেগুলো নিয়ে কথা বলবো। আহ, তাদের কিছু বই নিয়েও কথা বলবো। তারপরে যে ভিডিওটি আসবে নেক্সট পার্ট, সেখানে আমি কিছু আন্ডার রেটেড থ্রিলার লেখকদের কথা বলবো, আম, যারা খুব ভালো লিখছেন। হ্যাঁ, তারা হয়তো ফেমাস, নাম করেছেন, কিন্তু আমার মতে তাদের যতটা নাম করার ছিল ততটা নাম তারা এখনো করতে পারেনি। তারা হচ্ছেন ডার্ক হর্সেস। এই 2026 বইমেলায় হয়তো তাদের কোনো লেখা এতটাই পপুলার হয়ে যেতে পারে যখন তারা তাদের প্রাপ্য জনপ্রিয়তা পাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, আরেকটা কথা বলবো, আমি আপনাদের ধন্যবাদ দিতে চাইবো যে আমি কিছু শর্টসও বানাচ্ছি। যে শর্টস গুলো দেখে 2026-এ যে আসন্ন বইমেলাগুলো আছে, যেমন ধরুন নিউটন বইমেলা রয়েছে, তারপরেই চলে আসছে আমাদের কলকাতা আন্তর্জাতিক বইমেলা বা জেলা বইমেলা। সেখানে বই কিনতে কোন বইটা কিনতে হবে সেটা ডিসাইড করতে আপনাদের সুবিধে হবে। দুটো বই নিয়ে আমি শর্টস বানিয়েছি এখনো অবধি, একটি গোয়েন্দা গল্প এবং একটি ভয়াল রসের গল্প। আলাদা আলাদা দুটো জনরা, এবং দুটো বইয়ের এই মিনি রিভিউ গুলো কিন্তু ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। এবার আরো বইয়ের মিনি রিভিউ বেরোবে, সো ওয়াচ আউট ফর মোর। তার চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে রাখছি, এই ভিডিওটার পেছনে আহ, আরেকজনও আছেন যিনি আমায় উদ্বুদ্ধ করেছেন। আসলে ওনার একটা পোস্ট আমাকে উদ্বুদ্ধ করেছে। ওনার নাম হচ্ছে অরিন্দম পাত্র। উনি বেশ কিছুদিন আগে আমার আর রক্তিম সরকার, যিনি একজন ইউটিউবার, বই রিভিউ করেন, তো আমাদের যৌথ উদ্যোগে একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেটার নাম হচ্ছে কলকাতা থ্রিলার ক্লাব বা কেটিসি। সেই কেটিসিতে উনি একটা পোস্ট লিখেছিলেন যে আহ, কার কার থ্রিলার বই ভালো লাগে বা আমার প্রিয় থ্রিলার লেখকরা হচ্ছেন এরা। তো সেখানে সবাই লিখেছিলেন, আমিও কি মনে হলো লিখে দিয়েছিলাম আমার প্রিয় থ্রিলার লেখকদের নাম এবং তাদের কি আমার ভালো লাগে। তো সেটাতেই বলতে পারেন এটা সেটারই একটা ভিডিও ফরম্যাট, তবে এখানে আরো অনেক অ্যাডিশনাল ইনফরমেশন থাকবে। তো প্রথমে যে লেখকের নাম আমি করব, এই লেখক শুধু থ্রিলার লেখেন না, ইনি রোমান্টিক গল্প চমৎকার লেখেন। ইনি গোয়েন্দা গল্প, মানে একদম প্রপার গোয়েন্দা গল্পও লেখেন, আহ, এবং সামাজিক গল্পও কিন্তু আমি পড়েছি, এমনকি রম্য রচনাও পড়েছি ওনার লেখা। আমি একটা মানে হালকা হাসির ছোঁয়া রয়েছে এরকম গল্পও পড়েছি, এবং সবকটা গল্পই তিনি খুবই চমৎকার লেখেন। ওনার অডিও স্টোরিও ভীষণ পপুলার। তবে ওনার সবচেয়ে বেশি যে যাকে বলে হাতযশ বা সবচেয়ে বেশি দক্ষতা যে সাবজনরায় রয়েছে সেটা হচ্ছে স্পাই থ্রিলার আমার মতে। আর আমার মনে হয় আপনারা সকলেই একমত হবেন, সকলেই হয়তো ঠিক ধরেছেন। আমি অভিক দত্তর কথা বলছি, বা অনেক সময় উনি অভিক অর্জুন দত্ত নামেও লেখেন। আমি প্রথম অভিক দত্তর বই পড়েছিলাম ব্লু ফ্লাওয়ার। তখনও কিন্তু ব্লু ফ্লাওয়ার বুক ফার্ম থেকে বেরোতো না।
তখন এটা একটা সেলফ পাবলিশড আকারেই মনে হয়, যতদূর মনে পড়ছে এটা বেরোতো। আমি সুইফট বুকস নামের একটি অ্যাপে এই বইটি পড়েছিলাম এবং অখণ্ড পড়েছি, মানে ১, ২, ৩ তিনটেই পড়েছিলাম। এবং পড়ার পর আমার বিশ্বাস করুন, মানে ইংলিশে একটা কথা আছে জ্যাপড, সো আই ওয়াজ জ্যাপড। মানে একেবারে মানে মনে হচ্ছিল যে এটা কি পড়ে ফেললাম। বাংলা সাহিত্যে এই ধরনের একটা সাহসী স্পাই থ্রিলার, মানে দারুণ ব্যাপার। উনি এমন ভাবে এত ডিটেইলে এত অথেন্টিক্যালি একটা স্পাই থ্রিলার লিখেছেন, যেটা একবার পড়তে বসলে শেষ না করে ওঠা যায় না। আমার ভোর ৪টে ৪:৩০ বেজে গেছিল। তারপর বেশ মাথাও ব্যথা হয়েছিল মনে আছে। কারণ মানে চোখের উপর তো একটা স্ট্রেস হয় ই-বুক পড়লে, যার জন্য আমি ই-বুক থেকে একটু দূরে থাকি। এনিওয়েজ আর মোবাইলে পড়েছিলাম আমার মনে আছে। তারপরে আমি আস্তে, আস্তে ওনার বেশ কিছু বই সংগ্রহ করি। আমি 'বাজ' সিরিজের রিভিউ দিয়েছি আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন। ওনার এই আ আঙ্গিকটা আমার ভীষণ প্রিয়। এছাড়া ওনার একটা খুব আন্ডার রেটেড বই আছে। আ বইটা অন্য কোনো প্রকাশনা থেকে বেরোয় কিনা আমি জানি না এখন। অনেক আগের বই, সেটার নাম হচ্ছে 'ঝিঁঝি'। সেটা আমার চমৎকার লেগেছিল। ছোট্ট একটি বই, কিন্তু মানে দেখতে ছোট হলেও কিন্তু মনে অভিঘাত সৃষ্টি করে, সেটা খুবই বড়। আম এছাড়া ওনার আরেকটা অ বই আছে, আপনারা যদি না পড়ে থাকেন ওনার কোনো বই, সেটা পড়তে পারেন। সেটা হচ্ছে 'বিশ্বাসঘাতকের সন্ধানে'। সেটা আপনার পত্রভারতী থেকেই বেরিয়েছিল। তার সিক্যুয়াল 'অপারেশন ব্লু উইংসও' এখন পাওয়া যাচ্ছে। এগুলো ২০২৬ এর বইমেলার যেকোনো পত্রভারতী স্টলে আপনারা পেয়ে যাবেন, পড়তে পারেন। এছাড়াও ওনার গোয়েন্দা গল্প যেগুলো আছে, সেগুলোকে আমি থ্রিলারের পর্যায়তেই ফেলছি। সেগুলোও ভীষণ ভালো। সেগুলো বেশিরভাগই বসাক বুক স্টোর থেকে বেরিয়েছে। 'শুধু বিষ', আ প 'শেষের কবিতা', এই বইগুলো ভীষণ ভালো। সেখানে ওনার যে গোয়েন্দা চরিত্রটি, পুলিশের গোয়েন্দা বলা যেতে পারে, আ উপমন্যু। এই চরিত্রটিও ভীষণ চিত্তাকর্ষক একটি চরিত্র। এবং এই বইগুলোর মধ্যে একটা খুব ভালো জিনিস হচ্ছে, ওনার লেখার ভঙ্গি কিন্তু ভীষণ সহজ সরল, ভীষণ ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজে কিন্তু উনি লেখেন না। ফলে কি হয়, সব ধরনের পাঠকই পড়ে এর রসাস্বাদন করতে পারবে। কিন্তু তারই সঙ্গে ওনার বাক্য গঠন খুব চমৎকার। আমার ভীষণই ভালো লাগে। মানে বাক্য গঠন এমনই যে ছোট, ছোট বাক্যে ভেঙে বা ছোট, ছোট আ অনুচ্ছেদে ভেঙে উনি ইমপ্যাক্টটা খুব সুন্দর effectively ক্রিয়েট করতে পারেন। আ এটা আমি সত্যি কথা বলতে কিছু, কিছু লেখকের মধ্যে এটার অভাব আমি লক্ষ্য করেছি। সেজন্যই আমি এটা বললাম। এবং ওনার যে রোমান্টিক গল্পগুলো আছে, সেখানেও কিন্তু কোথাও না কোথাও একটা সারপ্রাইজ এলিমেন্ট থাকে। এগুলোর অডিও স্টোরিও বেরিয়েছে। অডিও স্টোরিগুলো আপনারা বিভিন্ন অডিও স্টোরি প্ল্যাটফর্ম বা চ্যানেলে, এরপর আমি একজন লেখিকার কথা বলব, যার একাধিক লেখা, একাধিক উপন্যাস আমি আমার চ্যানেলে ফিচার করেছি, কখনো রিভিউ দিয়েছি, কখনো রেকমেন্ড করেছি। আ নেসেসারিলি সেগুলো সবগুলো থ্রিলার নয়। কিন্তু ওনার থ্রিলার গল্পগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। তিনি হচ্ছেন সোমজা দাস। সোমজা দাসের ১ম বই যেটা আমি পড়েছিলাম, সেটা অনেকের মতোই হলো 'টাপুদ্দির গোয়েন্দাগিরি'। তখন সেটা খোয়াই প্রকাশনা থেকে বেরোতো। এবং সেটা পড়ে আমি বুঝতে পেরেছিলাম যে আ একজন প্রতিভাবান লেখিকার সাথে আমার, মানে তার লেখার মধ্য দিয়ে একটা সাক্ষাৎ ঘটছে। আ পরে বইমেলাতে তার সঙ্গে আমার পরিচয় হয়। তারপরে নানান রকম বই নিয়ে আমরা ডিসকাস করি। তখন বুঝতে পারলাম যে উনি খুব ভালো লেখিকাই শুধু নন, উনি আ প্রচুর বই পড়েছেন ছোটবেলা থেকে। এবং সেজন্য হয় কি, যে উনার মধ্যে একটা আইডিয়া আছে যে পাঠককে আ কিভাবে নিজের লেখা দিয়ে মুগ্ধ করে ফেলতে হয়। নিজের লেখা দিয়ে কিভাবে আকৃষ্ট করতে হয়। আ খুব বেশি বই পড়লে সেটা কিন্তু একটা ধারণা করা সম্ভব বলে আমি মনে করি। এজন্য আমি সবসময় বলি, যারা খুব ভালো লেখক তারা খুব ভালো পাঠকও বটে। তো এই ক্ষমতাটা সৌম্যা দাসের মধ্যে আছে। এবং টাপুরদির গল্পগুলো আগে একটু আ হয়তো ম্যাচুরিটির একটু অভাব ছিল। কিন্তু যত দিন গেছে, রিসেন্ট যেটা পড়লাম 'প্রলয় ঘূর্ণি', সেখানে আ সাধারণ গোয়েন্দা গল্পর থেকে এখন অনেকটাই, মানে বিয়ন্ড দ্যাট চলে গেছে আরকি। মানে এখন উনার গল্পগুলো বলা যেতে পারে গোয়েন্দা গল্প, কিন্তু সেটা সমাজের নানা প্রবলেম, নানা ইস্যুস সঙ্গে ডিল করে। এবং ওনার যে অন্যান্য গল্পগুলোও আছে, যেমন ওনার
লেখা আমার মতে শ্রেষ্ঠ থ্রিলার যে উপন্যাসটা আমি পড়েছি সেটার নাম হচ্ছে 'কালকূট' এবং বিবস্বান সিরিজ। এই দুটো সিরিজেও এই জিনিসটা আছে, মানে ওনার যে গল্পগুলো থাকে তার মধ্যে একটা মানবিক ব্যাপার থাকে। ওনার একটা মেডিকেল থ্রিলারও আছে 'গর্ব সর্ব', সেটার মধ্যে তো মানবিক, সামাজিক দিকটা ভীষণভাবেই প্রকট। আ তো সেই মানবিক দিকটার জন্য আপনি থ্রিলড ও হবেন, আপনার কোথাও, কোথাও খুব আপনি ইমোশনাল ও হয়ে যাবেন। আপনি কোথাও, কোথাও নানা রকম সামাজিক সমস্যা সম্পর্কেও জানতে পারবেন। এটা কিন্তু উনি আমার যতদূর মনে হয় কনসিয়াসলি করেন। আমি কোনদিন উনাকে জিজ্ঞেস করে দেখিনি। কিন্তু একটা কনসিয়াস এফোর্ট থাকে। এটা অবশ্যই প্রশংসার যোগ্য। আ থ্রিলারের মধ্যে অন্যান্য জনরা মেশালে সেটা আরো ভালো হয়। যেমন আ ফ্রুট জুস খাওয়ার থেকে মকটেল অনেক বেশি স্বাদু হয়। অন্তত আমার ক্ষেত্রে তো বটেই। কারণ তাতে ভ্যারাইটি পাওয়া যায়, টেস্টের ভ্যারাইটি পাওয়া যায় সেরকমই। এবং একটা জনরার মধ্যে নানা রকম সাব জনরা বা অন্য জনরার মিশেল সবসময় আকর্ষণীয় হয়। এরপর আরেকজন লেখিকার কথা বলবো, যিনি আ মূলত থ্রিলারই লেখেন। মূলত, যদিও উনি কল্পবিজ্ঞানের গল্প চমৎকার লেখেন। আর এছাড়া সত্য ঘটনা অবলম্বনে ওনার একটি বই এবছর ভীষণ জনপ্রিয়তা পেয়েছে, সেটা আমার চ্যানেলেও ফিচার করছে। ঠিক ধরেছেন, আমি পিয়া সরকারের কথা বলছি। পিয়া সরকারের ১ম লেখা কিন্তু আমি যেটা পড়েছিলাম সেটা হরর জনরা বা অতিপ্রাকৃত বা ওই আরকি সুপার ন্যাচারাল বলতে পারেন। 'বিষাসন' বলে একটি বই ওনার আমি পড়েছিলাম এবং পড়ে আমার চমৎকার লেগেছিল। আর তখন আমি লিখিত রিভিউ দিতাম এবং আমি লিখেওছিলাম যে আমার ভীষণ ভালো লেগেছে। তারপর একে, একে পড়ি 'নিহত হওয়ার আগে ও পরে', সেটাও আমার চমৎকার লেগেছিল। খুব অন্যরকম লেগেছিল। তারপরে যে 'বৃশ্চিক' যে উপন্যাসটা আছে আমি সেটা আ ম্যাগাজিনে পড়েছিলাম যতদূর আমার মনে পড়ছে। তারপরে অবভিয়াসলি বই আকারে পড়ি। 'বৃশ্চিক চক্র' নামে বইটি যখন বেরিয়েছিল সেটা পড়ে আমি রিভিউ দিই। এখন তো আরেকটি প্রকাশনা থেকে সেটা বেরোচ্ছে। তো এই সবগুলোতেই এই সবগুলো যে উপন্যাস বা বইয়ের কথা আমি বললাম, আ এই বইগুলো কিন্তু অত্যন্ত তথ্যনিষ্ঠ। সবচেয়ে বড় জিনিস। মানে যে ফ্যাক্টস গুলো বা ইনভেস্টিগেশন এর যে পদ্ধতিগুলো বর্ণনা করা হয়েছে, মানে as authentic as possible বলে আমার মনে হয়েছে পড়ে। আর তারই সঙ্গে কিন্তু লেখনীতে তিনি কম্প্রোমাইজ করেননি। লেখনীটা কিন্তু স্বচ্ছ, সাবলীল, ভীষণ ফ্রি ফ্লোয়িং লেখনী। আবার তাই বলে যে মানে খুব মানে লেখনী ফ্রি ফ্লোয়িং হলে অনেক সময় হয় যেটা যে আ অনেক সুন্দর, সুন্দর শব্দ বা বাক্য হয়তো আমরা দেখতে পাই না। আ কিছু কথা হয়তো কোনো কথা হয়তো আমাদের মনে আর গেঁথে থাকে না। আ সিম্পলিফাইড হয় ঠিকই, সেজন্য গল্পটা পড়তে ভালো লাগে। কিন্তু মনে দাগ কাটে না। বুঝতে পারছেন তো? কিন্তু সেটা প্রিয়া সরকারের লেখার ক্ষেত্রে হয় না। কিছু, কিছু এমন আ কথা লেখা থাকে বা কিছু, কিছু এমন বর্ণনা থাকে, আ সে মানুষের বর্ণনা হতে পারে, প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা হতে পারে বা যেখানে খুনটা ঘটছে তার আশেপাশে সিচুয়েশনটা কি তার বর্ণনা হতে পারে। সেগুলো আপনার মনে গেঁথে যাবে। আ অনেক সময় সারা জীবনের জন্য। তো এইসব কারণের জন্যই আমি আমার মনে করি যে প্রিয়া সরকার হচ্ছেন এখন যারা আ থ্রিলার জনরায় লিখছেন তাদের মধ্যে ওয়ান অফ দ্যা বেস্ট। এরপর যার কথা বলবো তার লেখার আমি একনিষ্ঠ ভক্ত বললেও কম বলা হবে। তার যাই লেখা বেরোক না কেন আমি পড়ে ফেলি এবং আমার বন্ধু অর্ণব ব্যানার্জী, যে একজন বই পোকা বলা যেতে পারে। তো অর্ণবের সঙ্গে আমি একবার ডিসকাস করছিলাম যে এই ভদ্রলোকের কোনো লেখা আ শুধু গুড নয়, মানে সবকটা লেখাই হচ্ছে ভেরি গুড না হলে এক্সেলেন্ট। মানে উনি ওনার স্ট্যান্ডার্ডটাকে ততটাই হাই করেছেন তার লেখার মাধ্যমে। এবং আমি কিন্তু শুধু থ্রিলার লেখার কথা বলছি না। আমি ওনার নানা স্বাদের লেখা পড়েছি এবং সেই লেখাগুলো পড়েই আমি এই কথা বলছি। ভীষণ কন্টেম্পোরারি আ সাবজেক্ট নিয়ে লেখেন। আর লেখার স্টাইলটা ভীষণ মডার্ন। কিন্তু আ মানে একটা সার্থক থ্রিলার লেখার জন্য যে উপাদানগুলো দরকার, সেগুলো কিন্তু চিরাচরিত উপাদানগুলোই তিনি রাখেন। লেখার স্টাইল এত মডার্ন থাকে, কনসেপ্ট গুলো এত মডার্ন থাকে যে পড়তে দারুণ লাগে। বিশেষ করে ওনার মেডিকেল থ্রিলার গুলো। হ্যাঁ, ঠিক ধরেছেন আপনারা, আমি ইন্দ্রনীল সান্যালের কথা বলছি। আমি কিন্তু ইন্দ্রনীল সান্যালের ১ম যে লেখাটা পড়েছিলাম সেটা কোনো মেডিকেল থ্রিলার ছিল না। কিন্তু সেটা একটা থ্রিলার ছিল।
ইনভেস্টিগেটিভ থ্রিলার ছিল বলা যেতে পারে। সেটার নাম ছিল আমসূত্র। কিছুটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরও রয়েছে গল্পের মধ্যে। আমসূত্র পড়ে আমি ওনার ফ্যান হয়ে যাই। তখন বাংলায় এই ধরনের লেখা কিন্তু খুব একটা বেরোচ্ছিল না। এটা তখন লেখা যখন এত থ্রিলারের বান ডাকেনি বাংলা সাহিত্যে। কিন্তু আমার পড়ে দারুণ লেগেছিল। আনন্দ প্রকাশন থেকে এখনো বেরোয়, আপনারা পড়তে পারেন। তারপরে আমি ওনার ছোটদের লেখাও পড়েছি এমনকি। যেগুলো একটু এনভায়রনমেন্টাল ইস্যুর উপরে দুটো বাচ্চা রয়েছে। তারা এই রহস্যগুলো সমাধান বের করে বা সেইসব ঘটনার সঙ্গে তারা জড়িয়ে যায়। সেগুলো এক ধরনের এনভায়রনমেন্টাল থ্রিলার বলা যেতে পারে। সেটাও কিন্তু বাংলা সাহিত্যে বিরল। খুব কম মানুষই সেটা লেখেন আরকি। যদিও ওনার লেটেস্ট যে গল্পটা এই দুটো চরিত্রকে নিয়ে সেটার মধ্যে আ আ এনভায়রনমেন্ট এর ব্যাপার নেই। কিন্তু খুব সুন্দর একটি থ্রিলার, সেটা পূজাবার্ষিকী আনন্দ মেলায় বেরিয়েছে। বেশ রহস্যঘন একটি গল্প বলা যেতে পারে। উনি পেশায় ডাক্তার, কাজেই মেডিকেল থ্রিলার আ যে ভালো লিখবেন আশ্চর্যের কিছুই নেই। কিন্তু উনি মেডিকেল থ্রিলারের সঙ্গে অনেক কারেন্ট ইস্যুকেও পাঞ্চ করেন। এছাড়া আ মেডিকেল থ্রিলারে মেডিকেল ফ্যাক্টস বলছেন। আম তার মানে যে আ ঘটনা বলি, ঘটনা ফ্লো এর সঙ্গে কম্প্রোমাইজ করছেন। অনেক জায়গায় অনেক ইনফো ডাম্পিং হয়ে যাচ্ছে। হিমশিম খেয়ে যাচ্ছেন আপনি নানা রকম অঙ্গ-প্রত্যঙ্গের নাম-টাম নিয়ে। সেরকম কিন্তু কিছু নেই উনার উপন্যাসগুলোতে। মানে উপন্যাসগুলো মানে এই জনরার মধ্যে একটা ক্লাসিকের পর্যায়ে চলে গেছে বলা যেতে পারে। আ আমার তো উনার সবকটা উপন্যাসই খুব ভালো লাগে। 'স্নেহজাল' বলুন, আ যেটা আমার অ্যাবসোলিউট ফেভারিট বলা যেতে পারে। 'দেশ' থেকে বেরিয়েছিল। আ এছাড়া 'কর্কট ক্রান্তি' বলুন, এরকম আরো আ উপন্যাস গল্প রয়েছে যেগুলো আমার খুবই পছন্দের। তো ইন্দ্রনীল সান্যাল আ এই তালিকায় একটি বিশিষ্ট নাম। এরপর যার কথা বলব তিনিও একজন লেখিকা। আ এবং তাকে নিয়ে অনেক সময় বিতর্ক হয় বা সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের কথা ওঠে তাকে নিয়ে। কিন্তু আমি ওনার লেখা কিন্তু অনেকদিন ধরেই ১ম উপন্যাস থেকেই পড়ে আসছি। অ্যা একটা দারুণ প্রোগ্রেস ওনার লেখার মধ্যে রয়েছে। আমি ওনার শুধু লেখা নিয়েই কথা বলব। কি নিয়ে কি সোশ্যাল মিডিয়ায় কথা হয় সেটা আমার লুক আউট নয়। আ এটুকু বলতে পারি যে খুব অল্প শ্রুত বলতে পারি, মানে অল্প শ্রুত বা খুব কম জানা কিছু জরুরি ঐতিহাসিক ঘটনাকে নিয়ে থ্রিলারের সঙ্গে পাঞ্চ করে ভীষণ এফেক্টিভলি তিনি পাঠকদের কাছে পৌঁছে দেন। তার 'রুদ্রপ্রিয়ম' সিরিজের মাধ্যমে। হ্যাঁ, আমি দেবায়তী মুখোপাধ্যায়ের কথাই বলছি। তো দেবায়তী মুখোপাধ্যায়ের 'রুদ্রপ্রিয়ম' সিরিজ যেটা, সেটা তো থ্রিলার অবশ্যই। কিন্তু সেটাকে বলা যেতে পারে সার্থক হিস্টোরিক্যাল থ্রিলার। কারণ উনি এখন অব্দি যে বিষয়গুলো নিয়েছেন বা বিষয়গুলো নির্বাচন করেছেন বেশিরভাগই কিন্তু আ ঐতিহাসিক কনসেপ্টস নিয়ে, ঐতিহাসিক ঘটনা নিয়ে, এবং এর মধ্যে বেশিরভাগ ফ্যাক্টস কিন্তু এট লিস্ট আমি বলতে পারি আমার জানা ছিল না। আমি তো ইতিহাসের ছাত্র নই, আমার জানা ছিল না। কাজেই আমার মনে হয় যে সাধারণ পাঠকের হয়তো জানা থাকে না। এবং এই যে আ থ্রিলারের সঙ্গে ঐতিহাসিক ঘটনাকে পাঞ্চ করে পাঠকদের কাছে পৌঁছে দেওয়া এবং তার সঙ্গে আ থ্রিল ফ্যাক্টর এও প্রভূত পরিমাণে থাকা, এটাই তার বইগুলো হটকেকির মতো সেল হওয়ার একটা বড় কারণ আমার মনে হয়। আ এটাই মানে সেটা একটা প্রাইম কারণ বলে আমার মনে হয়। এবং উনার বইগুলো সবই এই বইগুলো, সিরিজের বইগুলো সবই দ্বীপ প্রকাশনাতে এভেইলেবল থাকে। আপনারা যদি এখনো না পড়ে থাকেন, খুব লো চান্স, আমি জানি আমার সাবস্ক্রাইবাররা ভীষণই আ ওয়াইল্ডলি রেড পাঠক বেশিরভাগই। তাও বলছি, যদি না পড়ে থাকেন, দ্বীপ প্রকাশনা থেকে ওনার বইগুলো আপনারা সংগ্রহ করে পড়তে পারেন। আমার ওনার রুদ্রপ্রিয়ম সিরিজের মধ্যে এখনো সবচেয়ে ফেভারিট হচ্ছে 'অঘোরে ঘুমিয়ে শিব'। আ বাকি বইগুলো খুবই ভালো। পর যে লেখকের কথা বলব, উনাকে আমি কোন নির্দিষ্ট জনারের লেখক হিসেবে ব্র্যান্ড করতে পারব না। তকমাটা আমি লাগাতেই পারব না। কারণ উনি এতই ভার্সেটাইল যে উনি যেকোনো জনরাতেই সিদ্ধহস্ত। আপনার ঠিক ধরেছেন, আমি সৈকত মুখোপাধ্যায়ের কথা বলছি। তো সৈকত মুখোপাধ্যায়কে এই লিস্টে জায়গা দিতেই হচ্ছে। কারণ উনার যে থ্রিলার গুলো, উনার যে গোয়েন্দা থ্রিলার গুলো, বিশেষ করে 'চৌবে সাহেব', যার বইটি সম্প্রতি
পত্রভারতী থেকে বেরিয়েছে, আপনারা সংগ্রহ করতে পারেন। চৌবে সাহেবের গল্প উপন্যাসগুলোর মধ্যে যে থ্রিল থাকে, যে টুইস্ট থাকে, সেটা তাকে একজন দক্ষ থ্রিলার লেখকের তালিকায় সবসময় রাখবে। ওই বইগুলোর ক্লাসই এমন। এছাড়াও উনার যে নীল সিরিজ রয়েছে, আ যেগুলো আগে শুকতারায় বেরোতো, এখন অন্যান্য পত্র-পত্রিকায় বেরোয়। আ এই নীল সিরিজটাও কিন্তু থ্রিলারই। মানে এটা অ্যাডভেঞ্চার গল্প বেশিরভাগই। একটা থ্রিল ফ্যাক্টর অবশ্যই রয়েছে। আ তো আপনারা এই বইগুলো পড়ুন। পত্রভারতী থেকে শুরু করে অন্যান্য প্রকাশনা থেকে আ এই বইগুলো বেরিয়েছে। বেশিরভাগই পত্রভারতী থেকেই বেরিয়েছে। আপনারা পড়ে দেখতে পারেন। এরপর যাকে এই তালিকায় রাখবো, তিনিও যে সবসময় থ্রিলার লিখছেন বা থ্রিলার লেখাটাই ওনার একমাত্র জনরা, সেটা কিন্তু নয়। উনি সব জনরাতেই লেখেন। কিন্তু ওনার রিসেন্টলি বলতে পারি যে থ্রিলার জনরার লেখাগুলো চমৎকার হচ্ছে। সেগুলো পলিটিক্যাল থ্রিলার হতে পারে, সেগুলো ছোটদের জন্য লেখা গোয়েন্দা গল্প হতে পারে, বা বড়দের জন্য লেখা দিনু টিকটিকির গল্পগুলো হতে পারে। কিন্তু হয়েছেন, আমি দীপান্বিতা রায়ের কথা বলছি। আহ দীপান্বিতা রায়ের কিছু রাজনৈতিক থ্রিলার আহ উপন্যাস রয়েছে, আহ যার থেকে কর্পূর বলে একটা সিনেমাও হচ্ছে সম্প্রতি, অরিন্দম শীল সেটা বানাচ্ছেন। এছাড়া ওনার রেনো বেটো সিরিজের গল্পগুলো দারুণ। দীপান্বিতা রায়ের বিশেষ করে দিনু টিকটিকি যে সিরিজটা রয়েছে, সেই সিরিজটা আমার ভীষণ ভীষণ প্রিয়। কারণ ওই সিরিজের ছোটদের জন্য গল্প উপন্যাসও যেমন আছে, তেমন বড়দের জন্য লেখা পিওর মানে থ্রিলারও রয়েছে, এবং প্রত্যেকটাই ভীষণ সাবলীলভাবে লেখা, ভীষণ ইজি ল্যাঙ্গুয়েজ, এবং যে সমস্যাগুলো বা যে ঘটনাগুলো ঘটছে, আহ সেগুলো থ্রিলিং তো বটেই, কিন্তু সেগুলোর মধ্যে একটা রিয়ালিজমের ছোঁয়াও রয়েছে। আহ আমি যতদূর জানি যে উনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন, সেজন্য হয়তো ওনার যে ইভেন রাজনৈতিক থ্রিলার গুলো থাকে, সেগুলো ভীষণ তথ্যনিষ্ঠ হয়। আহ সব দিক দিয়েই উনি একজন সার্থক থ্রিলার লেখিকা। ওনার দ্বীপ প্রকাশনা থেকে আহ বই বেরিয়েছে, আপনারা পড়তে পারেন। এছাড়া পত্রভারতী থেকে ওনার বই আছে। আহ যতদূর মনে পড়ছে, পারুল প্রকাশনা থেকে ওনার একটা ছোটদের জন্য লেখা গোয়েন্দা গল্পের বই রয়েছে। তো এই প্রকাশনাগুলোতে আপনারা ওনার বই পেয়ে যাবেন। শিশু সাহিত্য সংসদ থেকে তো হ্যাঁ, অবশ্যই রেনোভেটর একটা বই রয়েছে। বইটা আমার ভীষণ ভালো লেগেছিল পড়ে। আমি মনে হয় গত বছর পড়েছিলাম। তো প্রত্যেকটা উপন্যাস, গল্পই কিন্তু ভীষণ ভীষণ ভালো, হাই কোয়ালিটি। এরপর যাদের কথা বলবো, তারা তুলনামূলকভাবে আহ নবীন লেখক বলা যেতে পারে, তুলনামূলকভাবে। কিন্তু এই লেখকরা কিন্তু অলরেডি এস্টাবলিশ থ্রিলার জনরার লেখক বলেই ধরে নিচ্ছি আমি। কারণ তাদের কয়েকটা উপন্যাস রীতিমতো বেস্ট সেলার তো হয়েইছে, তাদের লেখা থ্রিলার গল্পগুলো পাঠক মহলে যথেষ্ট সাড়া ফেলেছে। তার মধ্যে প্রথমেই যার নাম আমি করব, তিনি নিজেই কিন্তু ডিটেকটিভ ডিপার্টমেন্টে রয়েছেন। আমি শুভদীপ চক্রবর্তীর কথা বলছি, বা যাকে আমরা দীপচক্র ছদ্মনামে চিনি। উনি দীপচক্র ছদ্মনামেই লেখেন। তো শুভদীপ চক্রবর্তীর লেখাগুলোর মধ্যে যেটা আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে যে ওনার গল্পগুলো বেশিরভাগই হচ্ছে ওনার নিজস্ব অভিজ্ঞতার থেকে লেখা। সেখানে কিছুটা কল্পনা মিশিয়ে, কল্পনা সেভাবে মেশান না, সেটাকে উপন্যাসের আকারে লেখার জন্য হয়তো কিছু এলিমেন্টস, কিছু ইমোশনস এর উপাদান উনি নিয়ে আসেন, এবং সেটাকে মেশান। আহ তার জন্য হয় কি, তার জন্য এই উপন্যাসগুলো একটা আলাদাই ক্যাটেগরিতে চলে যায়। বলা যেতে পারে আহ ইনভেস্টিগেটিভ থ্রিলার বলা যেতে পারে। আহ এবং পুলিশ যে প্রসিডিউর গুলো আছে, পুলিশের যে উপায় তারা খুনিদের ধরেন, ক্রিমিনালদের ধরেন, সেগুলো যে আছে, সেগুলো ভীষণ তথ্যনিষ্ঠ, ভীষণভাবে আহ মানে ডিটেইলে দেয়া থাকে। এবং অনেক সময় হয় না যে আমরা বলি ফ্যাক্টস আর স্ট্রেঞ্জার দেন ফিকশন, সেই ব্যাপারটাও থাকে। মানে
যখন আপনি জানতে পারেন যে এই ধরনের একটা ঘটনা বা নৃশংস ঘটনা বা এইভাবে এত এফিশিয়েন্টলি পুলিশ এই ঘটনার সমাধান করেছে এবং এটা সত্যি, সত্যি হয়েছে, তখন কিন্তু এই উপন্যাস, এই গল্পগুলো আকর্ষণ বহুগুণে বেড়ে যায়। যে এটা কোনো কল্পনাপ্রসূত ব্যাপার না, এটা সত্যি ব্যাপার। উনি সেটাকে ডকুমেন্ট করেছেন খুব সুন্দরভাবে। হ্যাঁ? তখন কিন্তু তার অ্যাপিল অনেক গুণে বেড়ে যায়। এছাড়া উনার যে মূল ৩ জন পুলিশ চরিত্র রয়েছে, বিবেক, অভি অভিরাজ, আ তেজস্বিনী। এই ৩ জন যে পুলিশ চরিত্র রয়েছে, তার মধ্যে একজন মহিলা পুলিশ। ৩ টে চরিত্র চিত্রণ খুব ভালো। আ মানে এদের মানে এদের অ্যাপিলের জন্যই অনেকে গল্পগুলো বারবার পড়তে চাইবে। আ তো সেটা একটা খুব ভালো দিক এবং এই জনরাটাকে কিন্তু উনি একনিষ্ঠভাবে সাপোর্ট করছেন। জনরাটাকে উনি বিকশিত করছেন এবং আমার মনে হয় সেটা দরকার। যেকোনো সাব জনরাই হোক সাহিত্যে, তার একটা প্রপার গ্রোথ সবসময়ই কাম্য পাঠকদের কাছে। আ আমার মনে হয় এরপরে উনি আরো ভালো, ভালো গল্প উপন্যাস আমাদের জন্য লিখবেন। এরপর যার কথা বলবো, সম্প্রতি তার একটি বই উদ্বোধনে আমার যাওয়ার সুযোগ হয়েছিল এবং আ তার লেখা বই আমি বহুদিন ধরেই পড়ছি। আ আমার আ উনার লেখা ১ম বই ছিল বোধহয় 'বিনাশায় চ দুষ্কৃতাম'। আ এটাই নাম ছিল, যতদূর মনে পড়ছে। বিভা থেকে সেটি বেরিয়েছিল। এরপর 'নরকরাজ' পড়ি, পড়ে মুগ্ধ হই। তারপর উনার লেখা অনেক বই পড়েছি। লেটেস্ট বললাম একটি তদন্তের নেপথ্যে। আমি বলছি অমৃতা কোনারের কথা। অমৃতা কোনারের আ যে থ্রিলার গুলো রয়েছে, ইন পার্টিকুলার আমি বলব, তার ৩ টি দিক আমার ভীষণ ভালো লাগে। ১ম কথা হচ্ছে প্লট নির্বাচন। উনি যে প্লট গুলো নির্বাচন করেন, আ সবগুলোই যে কারেন্ট ইস্যুস এর উপর তা নয়। কিন্তু প্লট গুলোর মধ্যে বিবিধতা রয়েছে, ভ্যারাইটি রয়েছে। প্রচুর ভ্যারাইটি রয়েছে। আ সেটা ইতিহাস থেকে শুরু করে, মাইথোলজি থেকে শুরু করে আ কোনো জমিদার বাড়িতে ঘটে যাওয়া কোনো পুরনো কেলেঙ্কারি, সব রকম জিনিস রয়েছে তার লেখার মধ্যে। একটু সুপারন্যাচারাল ছোঁয়াও রয়েছে এমন। তো বুঝতেই পারছেন যে আ উনার প্লট নির্বাচনের মধ্যে কতটা ভ্যারাইটি আছে। এটা কিন্তু ভীষণ জরুরি। কারণ আপনি যেহেতু থ্রিলারই লিখছেন কন্টিনিউয়াসলি বা একটা সিরিজ লিখছেন, প্লটে কিন্তু একঘেয়েমি চলে আসতে বাধ্য। এই ভ্যারাইটিটা দরকার। দ্বিতীয় হচ্ছে উনার লেখনী, যেটা ভীষণ সাবলীল, ভীষণ সহজ সাবলীল লেখনী। যেটা বললাম যে আ যারা খুব বেশি বই পড়েনও না কিন্তু উনার বই পড়ে দেখতে চান, ট্রাই করতে চান, আ বা যারা ভারী, ভারী শব্দ চানই না নিজের ন্যারেটিভ এ, একদম সিম্পল লেখা চান, কিন্তু এফেক্টিভ লেখা চান, তারা অমৃতা কোনারের বইতে সেটা পাবেন, গ্যারান্টি। এবং সহজ সাবলীল লেখনীর আরেকটা বড় গুণ হচ্ছে যে থ্রিলারে সেটা খুব দরকার। মানে প্রচন্ড পেসটাকে ফাস্ট করে দেয় এবং আ সেটা অমৃতা কোনার প্রত্যেকটি বইতে রয়েছে। মানে খুব ফাস্ট পেস থ্রিলার হয় প্রত্যেকটাই। সেটা মায়াজাতক হতে পারে, একটি তদন্তের নেপথ্যে হতে পারে, অন্যান্য আ গল্প উপন্যাস হতে পারে। এবং এই যে প্লট গুলো তিনি নির্বাচন করেছেন, যার কথা আগেই বললাম, এই প্লট গুলোর পেছনে কিন্তু উনি প্রচুর রিসার্চ করেন এবং সেটা উনার লেখা থেকে বোঝা যায়। আ ছোট, ছোট ডিটেলও ভীষণ রিসার্চ করে, ভীষণ পড়াশোনা করে লেখা। কাজেই অধ্যবসায়ের রিফ্লেকশনটা তো লেখাতে পড়বেই। সেটা পড়ে এবং আ যার জন্য উনার থ্রিলার গুলো আ খুব সম্প্রতি খুবই নাম করেছে। এখন উনি একটা আলাদা ডাইরেকশন এ যাচ্ছেন। উনার 'দেশ' থেকে একটি বই বেরোচ্ছে যেটি আরেকটু আলাদা দিকে উনার সাহিত্যের গতি প্রকৃতি বাঁক নিচ্ছে। তো সেটাও আমার বিশ্বাস খুবই ভালো হবে। এরপর যার কথা বলব, আ তিনি ২ টো বই লিখেই কিন্তু, মানে ২ টো থ্রিলার বই লিখেই কিন্তু আমার মতে থ্রিলারের এই জগতে বেশ এস্টাবলিশড হয়ে গেছেন। তিনি কিন্তু শুরু করেছিলেন বা এখনো কিন্তু মূলত হরর উপন্যাস লেখেন। শুরুও করেছিলেন হরর গল্প উপন্যাস দিয়েই।
এছাড়াও তার অন্যান্য জনরার গল্প উপন্যাসও আছে। দুর্ভাগ্যবশত আমার সেগুলো পড়ে দেখা হয়নি। তিনি হচ্ছেন অভিষেক চট্টোপাধ্যায়। তার লেখা 'ম্যাও' ২০২৪ সালে লিখেছিলেন। আমি রিভিউ করেছিলাম। আ কারোর হয়তো ভালো লাগেনি। কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছিল। ভীষণ ভালো লেগেছিল। তার কারণটা হচ্ছে যে আম প্রায় শেষ পর্যন্ত টুইস্ট গুলো আ বোঝা যায় না। মেজর দুটো টুইস্ট হয়তো আপনি বুঝে যাবেন। প্লটটা রিভিল হয়ে যাবে আপনার কাছে। তারপরেও কিন্তু অনেকগুলো সুতো বাকি থেকে যায়। লাস্ট পাতা অব্দি আপনাকে টুইস্টে আবিষ্ট করে রাখে। একটা ভালো থ্রিলারে কিন্তু এটা ভীষণ জরুরি। এছাড়া আ কয়েকটা সামাজিক বা আ বলতে পারেন কিছু মানসিক আ ইস্যু বলতে পারেন। মানসিক ইস্যু, সামাজিক ইস্যু দুটোকেই তিনি ম্যাওয়ের মাধ্যমে তুলে ধরেছিলেন পাঠকদের সামনে এবং সেটা ভীষণ ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয়েছিল। উম বুলিং, আম মানসিক র‍্যাগিং, অনেক সময় ফিজিক্যাল র‍্যাগিং এর এফেক্ট কতটা আ মানে কতটা বেশি হতে পারে আ সেটা নিয়ে এই উপন্যাসটি মূলত। বাকিটা আপনাদের সামনে রিভিল করছি না। আমার রিভিউটা আছে আপনারা দেখে নিতে পারেন আরো ডিটেইল এর জন্য। কিন্তু আ এই ধরনের থ্রিলার আ ২০২৪ সালে খুব কমই পড়েছি আমি। এরপরে কলিকোথায় যাতে রাজনীতির গন্ধ রয়েছে, আ যাতে আরো অনেক উপাদান রয়েছে যেটা বেশ কিছু আ অন্য মানুষকেও অনুপ্রেরণা দিয়েছে। আ যাই হোক সেটা কেন আমি এখানে ডিটেইলে বলছি না। কিন্তু আ দিয়েছে, অনুপ্রাণিত করেছে। এতটাই ভালো সেই লেখা হয়েছে। আ তো কথাকলি কোথায়ও একটা দারুণ উপন্যাস। আ মানে বিভিন্ন সাব জনরার মিশেল ঘটেছে এই উপন্যাসে এবং আ আমার তো মনে হয় যে এই উপন্যাসগুলো ওয়েব সিরিজ হওয়ার জন্য একেবারে পারফেক্ট। একদম পারফেক্ট। আম এতটাই ঘটনার কমপ্লিকেশন রয়েছে। আবার এতটাই সাবলীলভাবেও সেটা লেখা। যে অনায়াসে এটাতে স্ক্রিপ্ট করে স্ক্রিন প্লে বানিয়ে ওয়েব সিরিজ করা যেতে পারে। শেষে যার কথা বলব তারও আ এই থ্রিলার জনরায় বলতে পারেন ২-৩ টেই বই রয়েছে। আর সেগুলোকেও না খুব পিওর থ্রিলার বলা যায় না। কিন্তু আ মানে যে থ্রিল ফ্যাক্টর এবং সবচেয়ে বড় জিনিস যে লেখনী, ছক ভাঙা লেখনী তার উপন্যাসগুলোতে রয়েছে, তার জন্য তাকে আমি আমার প্রিয় আ কন্টেম্পোরারি থ্রিলার লেখকদের মধ্যে জায়গা দিচ্ছি। তিনি হচ্ছেন সাক্ষ্যজিৎ ভট্টাচার্য। তিনি চিত্রনাট্যও লেখেন। 'ডিয়ার মা' বলে অনিরুদ্ধ রায়চৌধুরীর একটি সিনেমা বেরিয়েছে সম্প্রতি। সেখানে তিনি চিত্রনাট্যও লিখেছেন। তো উনি প্রচারের আড়ালে থাকতে বেশি পছন্দ করেন। আ কিন্তু এই প্রচারের আড়াল থেকেই তিনি একের পর এক বিভিন্ন জনরার যে উপন্যাসগুলো লিখছেন, সেগুলো সবগুলোই সময়ের থেকে অনেক এগিয়ে বিশ্বাস করুন বা বলা যেতে পারে যে উনার যে লেখনী, সেই লেখনী থেকে অনুপ্রাণিত হয়ে একটা আ শাখা আ শুরু হয়ে যেতে পারে আরকি। আ এমনভাবেই তিনি লেখেন। মানে ভীষণ নন লিনিয়ার ফরম্যাটে লেখেন। আ হয়তো কারোর একটু কনফিউশন আসতে পারে। কিন্তু এই নন লিনিয়ার ফরম্যাটটাকে তিনি চমৎকারভাবে যখন শেষে মিলিয়ে দেন, এটা তার উপন্যাস 'শেষ মৃত পাখি'তে দেখা গেছে। নৈশ অপেরা এখন কিছুটা পড়েছি, পুরোটা পড়িনি। কিন্তু আমার বিশ্বাস সেখানেও এটা আছে। যেভাবে উপন্যাসটি এগোচ্ছে। তো মানে তথাকথিত থ্রিলার বা গোয়েন্দা গল্প, তার মধ্যে নাকি খুব পরীক্ষা-নিরীক্ষা হয় না, সেই ধারণাটাকে তিনি ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন বলা যেতে পারে। এছাড়া উনার 'একা নড়ে' আ বইটিও ভীষণ ভালো লেগেছে আমার। আমি পড়েছি বইটি। তো এই বইগুলো যদি আপনারা পড়তে চান আপনারা এই আ আ বিভিন্ন প্রকাশনীতে ওনার বই পেয়ে যাবেন। মূলত সুপ্রকাশ থেকে ওনার বইগুলো প্রকাশিত হয় এবং বইগুলো অত্যন্ত স্ট্যান্ডার্ড, অত্যন্ত হাই কোয়ালিটির উপন্যাস। আ যেমন ধরুন 'শেষ মৃত পাখি' একটি আ মানে অমীমাংসিত রহস্য, সেটা সমাধান তো রয়েইছে। তার সঙ্গে আ একটি ইরা বা একটি যুগের কবিদের নিয়ে অনেক কিছু রয়েছে। কবিতা বা অনেক কিছু রয়েছে। প্যারালালি আরেকটি গোয়েন্দা গল্প, কনভেনশনাল গোয়েন্দা গল্প উপন্যাসের মধ্যে চলতে থাকে। কিন্তু সবগুলো শেষে গিয়ে খুব সুন্দরভাবে মিলে যায়।
এবং একটা টুইস্টও দেন লেখক, যেটা আ বললাম যে থ্রিলারে তো সেটা একটা বড় উপাদান, খুব জরুরি উপাদান। সেটাও ভীষণ সুন্দরভাবে ল্যান্ড করে যায়। তো অসাধারণ একজন লেখক, দারুণ লেখক। আ উনার পরের উপন্যাসগুলোর জন্য আমি মুখিয়ে থাকবো। আর আমার বিশ্বাস আপনারাও হয়তো এই ছিল মুখিয়ে রয়েছেন। আধুনিক যুগের বাংলা সাহিত্যের কিছু থ্রিলার লেখকদের নিয়ে আমার ডাইসেকশন বলতে পারেন, আলোচনা বলতে পারেন। আ আপনারাও কি একমত আমার এই তালিকার সঙ্গে? আ আপনারা কি আর কারোর নাম যোগ করতে চান এখানে? তাহলে নিশ্চয়ই আমাকে জানাবেন। আ একটা ডিসকাশন হলে তো ভালোই হয়। কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আর ভিডিওটা কেমন হলো? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরে আন্ডাররেটেড লেখকদের নিয়ে একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। মিনওয়াইল আমার শর্টস গুলো কিন্তু দেখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।